প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় আশাহত বিএনপি। সংস্কার দৃশ্যমান করার আহ্বান। ক্ষমতায় এলে শহীদদের নামে হবে প্রতিষ্ঠান, বললেন তারেক রহমান। এবং ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকা লোপাট করেছে এস আলম, দাবি চেয়ারম্যানের। কোনো আর্থিক প্রতিষ্ঠানই বন্ধ হবে না, বললেন গভর্নর। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। নিজেদের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই এখন বিচারের মুখোমুখি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, উপদেষ্টা সালমান এফ রহমান, ১৪ দলের শরিক মেনন ইনু সহ ১৩ জনকে জুলাই গণহত্যা মামলায় কারাগারে পাঠান বিশেষ ট্রাইব্যুনাল। মূল অভিযুক্ত শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে ১৩ জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল। একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। এটা একটা রাষ্ট্রের যে চেতনা, সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। গণহত্যা মামলায় মূল অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনানিতে তার অবস্থান সম্পর্কে জানতে চান বিচারক। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বলেন, ইন্টারপোল ও বন্দি প্রত্যাপন চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন। মূল অভিযুক্তের বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে অগ্রগতি প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে। আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। এর বাইরেও পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ জনের মধ্যে ৫ আসামির পক্ষে ওকালতনামা জমা দিয়েছেন আইনজীবী। এছাড়া আসামির সঙ্গে পরামর্শ, দেখা সাক্ষাতের অনুমতিও পান আইনজীবী ও পরিবারের সদস্যরা। আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন আইনজীবী জমা দিয়েছেন ওকালতনামা। মামলার কাগজপত্র চেয়ে ৫ আসামির পক্ষে আবেদনও করেন এক আইনজীবী। আমরা যদি এলিগেশনের কপি না পাই, তাহলে আমরা কিভাবে ডিফেন্ড করব? এই ডিফেন্ড করার জন্য, আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। শুধু কাগজপত্র নয়, আসামিদের সঙ্গে পরামর্শ, দেখা সাক্ষাতের অনুমতিও পান আইনজীবী ও পরিবারের সদস্যরা। পরে তারা দেখাও করেন। মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন যে হ্যাঁ, আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি। এজলাসে আসামি পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি শুনানি করতে যান, কিন্তু এ সময় চিফ প্রসিকিউটর বলেন তিনি রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন, তাই তাকে আসামি পক্ষে শুনানি না করতে অনুরোধ জানান তাজুল ইসলাম। কি কোনো কৌশল যে আপনাকে থামিয়ে দেওয়া বা আপনি? আমি মনে করি না। চূড়ান্ত সিদ্ধান্তটা তখনই নিতে পারবো যখন আমার কাছে কোনো অ্যাকসেপ্টেবল কোনো অফার। অন্য প্রসঙ্গ, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় আশাহত বিএনপি। রাজধানীতে এক আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারকে সংস্কার দৃশ্যমান করার আহ্বান জানান। তিনি বলেন, অনির্বাচিত সরকারের মেয়াদ যত বাড়বে ততই সমস্যা দেখা দেবে। এছাড়া ১.৫ দশক বিএনপি আন্দোলন চালিয়ে এলেও মাঠে শেষ গোল ছাত্র সমাজ দিয়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের ১০০তম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের পরদিনই প্রতিক্রিয়া জানালো বিএনপি।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকার প্রধান ইউনূসের ভাষণে আশাহত তার দল। সমালোচনা করেন সরকারের মেয়াদ ও নির্বাচনের রূপরেখার অনুপস্থিতি প্রসঙ্গেও। দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। অবশ্যই সংস্কার চাই, আমরা আগে বলেছি, এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। মির্জা ফখরুল বলেন, ১.৫ দশক ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে এলেও মাঠে শেষ গোল দিয়েছে ছাত্র সমাজ। তাই শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব চায় না বিএনপি। ছাত্ররা অনেক কথা বলবে, তাদের সে বড় অধিকারও আছে। বুঝতে হবে যে ছেলেরা কি বলছে। ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়। উল্লেখযোগ্য সময় পেরিয়ে যাবার পরও সংস্কার কার্যক্রম দৃশ্যমান হয়নি বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। প্রয়োজনীয় যে সংস্কারগুলো যেগুলি আমরা কথা বলেছি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতা এলে শহীদদের নামে বিভিন্ন স্থান প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্টে আহতদের সহায়তায় দল ও ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে জুলাই আগস্ট মাসেও বহু মানুষ আত্মাহুতি দিয়েছেন, হতাহত হয়েছেন বিভিন্নভাবে। ভবিষ্যতে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। এ সময় তিনি ইউনূস সরকারের নেতৃত্ব এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রশংসা করেন। বাংলাদেশকে সমর্থন দেওয়ার আগ্রহ জানিয়ে সাবেক প্রেসিডেন্ট তাদিচ প্রধান উপদেষ্টাকে জানান, এই দেশকে তিনি ভালোবাসেন, কোনোভাবে তার সহায়তা প্রয়োজন হলে তা জানাতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান তিনি। বৈঠকে ভূ রাজনৈতিক সমস্যা, অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেন তারা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনফারেন্সে যোগ দিতে ঢাকা সফর করছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নেওয়ার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। এক্ষেত্রে এনআইডি কার্ড হবে ভেরিফিকেশনের মানদণ্ড। সচিবালয়ে পুলিশ সংস্কার কমিশনের প্রথম বৈঠক শেষে কথা বলেছেন কমিশন প্রধান সফরাজ হোসেন। ন্যাশনাল আইডি কার্ড যা থাকবে সেটা হলো প্রথম ডকুমেন্ট। এটার ভিত্তিতে যদি দু একটা জিনিস ঠিক করতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কারো চাকরি পাওয়ার কথাও না। ন্যাশনাল আইডি কার্ডটা থাকবে, কিন্তু ওই যে রাজনৈতিক পরিচয় ওগুলো বাদ দেবো আমরা। আপনারা জানেন যে দুটো আইন আছে, করা আইন, সেকশন 54 আর সেকশন 167। যদি সম্ভব হয় পুলিশ রেগুলেশনস বুক অফ 1943-তে এটা অ্যামেন্ডমেন্ট করে ঢুকানো, বা ইভেন পুলিশ আইন ঢুকানো, বা অন্য কোনোভাবে আইনে যদি এটা সংশ্লিষ্ট করা যায়, তাহলে এটা একটা আইনের ফোর্স থাকবে। বিজয় দিবস কোনো দলের নয়, এটা সবার উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 16 ডিসেম্বর কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যৌথ সভা শেষে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বিচার প্রক্রিয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের আদালতে হাজিরে কোনো নিরাপত্তা ঘাটতি নেই। এ সময় পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশের বন্দরে আসা জাহাজের বিস্তারিত জানতে মঙ্গলবার চট্টগ্রাম সফর করবেন বলেও জানান উপদেষ্টা। না কারো থেকে হবে না। তো 16 ডিসেম্বরটা সবার জন্য, আমাদের দেশের সবার জন্য। এটা বিজয় দিবস কারো না, এটা সবাই আমাদের জন্য বিজয় দিবস, আমাদের সবার বিজয়। আমি তো আজকে শুধু 16 ডিসেম্বরের উপরে আলোচনা করছি, আমি তো এই সেটার ব্যাপারে বলতে পারবো না। ওইটার ব্যাপারে আমি কালকে চিটাগাং যাচ্ছি, যদি ওখানে কোনো প্রশ্ন থাকে ওখানে করবেন।
চাকরি বিধি অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা সরাসরি রাজনীতি করতে পারবেন না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। সকালে সুনামগঞ্জে তিনি বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে পাঠ্য বই। শিক্ষকের নিয়োগ হওয়ার পরেই তারা কিন্তু 10 মাসের একটা ট্রেনিং পাচ্ছেন এবং এই ট্রেনিংয়ে তাদের কীভাবে পড়াবেন, শিক্ষাদান করবেন সেই বিষয়ের পাশাপাশি একজন সরকারি কর্মকর্তা হিসেবে তাদের কি করা প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু থাকে ট্রেনিংয়ের মধ্যে। আমরা জানুয়ারিতেই বই দেব, এটা আমরা বলতে পারি। আর প্রাইমারিতে খুব বেশি পরিবর্তন হবে না। শুধু জুলাই বিপ্লব নয়, গত 16 বছরে আওয়ামী লীগের শাসনামলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। শহীদ আবদুল্লাহর কবর জিয়ারতের পর বেনাপোলে সাংবাদিকদের একথা বলেন তিনি। শুধু 5ই জুলাইয়ের পর থেকে না, এর আগে গত 15 বছর ধরে 16 বছর ধরে যতগুলি হত্যাকাণ্ড বা গুম বা মানবতা বিরোধী অপরাধ হয়েছে সবগুলির তো বিচার করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটা 8 তারিখ থেকেই চলমান। 2017 সালের পর ইসলামী ব্যাংক থেকে 45টি অ্যাকাউন্টের মাধ্যমে 80,000 কোটি টাকা লোপাট করেছে বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম। গ্রুপটির নামে থাকা 10,000 কোটি টাকা সমমূল্যের শেয়ার বিক্রি করে টাকা উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। সকালে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, পট পরিবর্তনের পর দেশের আর্থিক খাত ঘুরে দাঁড়াচ্ছে। সরকার পরিবর্তনের 3 মাসের মাথায় ভালো অবস্থানে ফিরতে শুরু করেছে দেশের বেসরকারি খাতের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। আমানত বেড়েছে 5,000 কোটি এবং রেমিটেন্স 10,000 কোটি টাকা। মূলধন শক্তিশালী করতে 30,000 কোটি টাকার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানান, 2017 সালের পর থেকে ব্যাংকটিতে ব্যাপক অনিয়ম হয়েছে। এস আলম গ্রুপ একাই আত্মসাৎ করেছে 80,000 কোটি টাকা। গ্রুপটির নামে থাকা 10,000 কোটি টাকার সমমূল্যের শেয়ার বিক্রি করা হবে বলে জানান তিনি। এস আলম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। পুরনো শেয়ার বিক্রি করে 10,000, নতুন শেয়ার থেকে আমরা 20,000 কোটি এই গ্যাপটা কাটায় আসবে। 3 মাসে ফ্রেশ ডিপোজিট ইনক্রিজ হয়েছে 4,972 কোটি টাকা। ব্যাংকটির সম্পদ পুনরুদ্ধারের জন্য 4টি অডিট ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, ইসলামী ব্যাংকের বিদেশি শেয়ারধারীদের আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমরা 4টা ইন্টারন্যাশনালি রিপোর্টেড অডিট ফার্মকে নিয়োগ করেছি প্রথম দিনই, তারা কাজ করছে এবং সম্ভবত ডিসেম্বরের দিকে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এই জয়েন করবে। এদিকে প্রতিষ্ঠান বন্ধ বা ঢালাওভাবে কর্মকর্তা ছাঁটাইয়ের মত নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে। ব্যক্তি এবং প্রতিষ্ঠান কিন্তু আলাদা। আমরা চেষ্টা করেছি ফান্ড ডাইভার্সন যাতে না হয় কোনোভাবেই। টাকা দিয়ে তাদেরকে উদ্ধার আমরা করিনি। আমরা কাজ নিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি যে জিনিসটা যে ফর্মটা হচ্ছে, প্রচেষ্টা আছে, তারপরে একটু করে টাকা ছাড়ছি। দায়বদ্ধ হবে, ঢালাও হবে না। ব্যাংকগুলোর সংস্কার অগ্রগতি দৃশ্যমান দেখে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান গভর্নর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যম ও স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সহ 5 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সরকার। সকালে এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে 10 সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন, অধ্যাপক AK আজাদ খানকে প্রধান করে 12 সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে 10 সদস্যের শ্রম সংস্কার কমিশন, অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে 8 সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশন এবং শিরিন পারভিন হককে প্রধান করে 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। অনেক ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করলেও চ্যালেঞ্জ মোকাবিলা করে বাস্তবায়নের ঝুঁকিতে আছে অন্তর্বর্তী সরকার। সরকারের 100 দিনে এমন পর্যবেক্ষণ টিআইবির। সকালে ধানমন্ডিতে ব্রিফিংয়ে টিআইবির প্রধান সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। রাষ্ট্র সংস্কার না করে দ্রুত নির্বাচন আয়োজন করলেই জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণ হবে না বলে মনে করেন তিনি। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পার করেছে 100 দিন। সোমবার সরকারের কার্যক্রম নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজনৈতিক দল, প্রশাসনিক প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি রোধ,
আইনের শাসন, আর্থিক খাতের ভূমিকা সহ 8টি বিষয়ের কর্মকাণ্ড উঠে আসে পর্যবেক্ষণে। টিআইবি বলছে, রাষ্ট্র কাঠামো সংস্কারে 10টি কমিশন গঠন করলেও সবগুলো কমিশন এখনও গতিশীল হয়নি। অন্যদিকে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলেও সরকারের গোয়েন্দা সংস্থা ও ব্যক্তি মালিকানা খাত এখনও সংস্কারের আওতামুক্ত থেকে গেছে। আমরা একটু বিব্রত এবং উদ্বিগ্ন যে কমিশনগুলো গঠিত হয়েছে 1 মাস হয়েছে প্রায় বোধহয়, আর কিন্তু এখন পর্যন্ত কমিশনগুলো ঘোষিত হয়েছে কিন্তু কমিশনগুলো গঠিত হয়নি। নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু কোনো সংস্কারের দৃষ্টান্ত আমরা দেখছি না। ব্যক্তি মালিকানাধীন খাতকে সংস্কার, রাষ্ট্র সংস্কার কার্যক্রমের বাইরে রাখাটা আমরা মনে করি না যথাযথ হচ্ছে না। একটা সুস্পষ্ট ধারণা হতো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপটা এরকম, কিন্তু সেটি কিন্তু আমরা এখন দেখছি না। আর্থিক খাতের বিভিন্ন উদ্যোগ এবং প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ভূমিকা রাখছে, তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার উদ্যোগ এখনও সফল হয়নি। দ্রব্যমূল্যের ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি। সরকার পতনের পর টিআইবির পর্যবেক্ষণ, বিএনপি দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা না করে দখলবাজি, চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। ধর্মভিত্তিক প্রভাব বেড়েছে জামাতে ইসলামী সহ সমমনা দলগুলোর। অন্যদিকে দায় স্বীকার প্রশ্নে নিশ্চুপ আওয়ামী লীগ। 5 আগস্টের পর সরকারের মধ্যে ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্রেক করছে। যেটি মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। ঐতিহাসিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত পরাজয় ভারত মেনে নিতে পারেনি বলেও পর্যবেক্ষণ টিআইবির। ভারত তাদের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক, ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক পরাজয়ে স্বীকার নিতে পারছে না। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। সব বয়সীদের মাঝে এখন জনপ্রিয় ফাস্ট ফুড। সন্ধ্যা হলেই ভিড় জমে এ ধরনের খাবারের দোকানগুলোতে। তবে এসব খাবারে অতিরিক্ত লবণ ও কার্বোহাইড্রেট থাকায় শরীরে বাসা বাঁধছে স্থূলতা সহ নানা রোগ, বাড়ছে চিকিৎসার খরচও। এমন অবস্থায় চিকিৎসক ও পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন যথাসম্ভব ফাস্ট ফুড পরিহারের। পাশাপাশি খাদ্যের মান নিশ্চিতের উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। SM সালাউদ্দিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। মোহাম্মদপুরের বাবর রোড। ব্যস্ত এ সড়কটির পাশে দেখা মেলে মুখরোচক খাবারের অনেকগুলো দোকানের। কাবাব, পাস্তা সহ নানা ফাস্টফুড আইটেমে ভরপুর প্রতিটি দোকান। কমতি নেই ক্রেতারও। শুধু এ সড়কেই নয়, রাজধানীর বিভিন্ন সড়কে এ ধরনের দোকানের দেখা মেলে নানা বাহারি খাবার ও বিভিন্ন বয়সের ভোজন রসিকদের। চেঞ্জিং এর জন্য মাঝে মধ্যে একটু ভাজা পোড়া খাওয়া হয় আর কি। বন্ধু বান্ধব, ভাই বেড়াদার নিয়ে মনে চায় যে একটু বাইরে খেয়ে আসি, সেই জন্য। বাসায় যখন সন্ধ্যায় কোনো খাবার খাই আসলে ওরকম ভালো লাগে না। এখানে চাপটা খুব ফেমাস, আমি শুনছি, টেস্ট করলাম, ভালো। কিন্তু এ ধরনের ফাস্টফুডে রয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নানা উপাদান। ফাস্টফুডটা আসলে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তৈরি করা হয়, ন্যাচারালি হলো এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের শরীরের জন্য সবসময় ভালো না। কনফিডেন্ট লেভেল কমে যাওয়া এবং দেখবেন যে একটা সময় তারা খুব ঝিমতেছে, এনার্জি পায় না তারা। হ্যাঁ, এটা হলো ফাস্টফুডগুলোর হলো সাইড ইফেক্ট। তারে বক্তব্য জানেন অনেকেই, কিন্তু মানেন কজন? আমাদের শিডিউলে ঠিক থাকে না অনেক সময়, যার জন্য হাতের কাছে যাই পাওয়া যায় মোটামুটি ওটা দেখি। প্রাইজের ভিতরে ভাজা পোড়া যে আইটেমটা খুব ভালো মানের পাওয়া যায়। 2022 সালে প্রকাশিত গ্লোবাল নিউট্রিশন রিপোর্টের এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের জনসংখ্যার প্রায় 17% প্রাপ্তবয়স্কই অতিরিক্ত ওজন ও স্থূলতার সমস্যায় ভুগছেন, যেখানে 1980 সালে প্রাপ্তবয়স্কদের মধ্যে এ হার ছিল 7% ও শিশুদের মধ্যে 3%। খাদ্যাভ্যাসের এই পরিবর্তনের কারণে অসংক্রামক রোগ বেড়েছে 60%। এতে বাড়ছে চিকিৎসা খরচও। তাই ঘরোয়া ও দেশীয় খাবারকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সরকারিভাবে যদি ফাস্ট ফুডের মানটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হয়, যেন অতিরিক্ত চর্বি, ক্ষতিকর চর্বি দেওয়া না হয় বা ফ্রাই করা ভাজার সময় সেটির জন্য মান ঠিক রাখা হয়, এই দুয়ের সমন্বয়ে কিন্তু আমরা নিয়ন্ত্রণের দিকে যেতে পারি। সারি সারি সাজানো এসব ফাস্টফুডের দোকানগুলো আকৃষ্ট করে প্রায় সবাইকেই। কেউ বাধ্য হয়ে, কেউ বা বন্ধুদের আড্ডার অংশ হিসাবে গ্রহণ করে এসব খাবার। তবে এতে শরীরে বাসা বাঁধতে পারে নানান রোগ ব্যাধি। বিশেষজ্ঞদের মতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দরকার নিয়মিত তদারকিরও।
আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা 21 কন্টেইনার ফলসহ 500 টন নানা পণ্য ধ্বংস করছে কাস্টমস কর্তৃপক্ষ। এই মুহূর্তে নগরীর হালিশহর সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হচ্ছে কোটি টাকার ফল অর্থাৎ কমলা, মালটা সহ নানা যে আদা, রসুন সহ নানা পণ্য এই চট্টগ্রামের যে হালিশহর যে ডাম্পিং স্টেশন সিটি কর্পোরেশনে সেখানে ধ্বংস করা হয়ে যাচ্ছে কোটি টাকা পণ্য, যেগুলো মিশর, আফ্রিকা এবং চীন সহ বিভিন্ন জায়গা থেকে যে পণ্যগুলো আনা হয়েছে। এগুলো আসলে একটি নিয়ম আছে, চট্টগ্রাম বন্দর যদি দীর্ঘদিন পরে তাকে নষ্ট হয়ে যায়, সেগুলো নিরাপদ যদি না তোলে তাহলে এগুলো ধ্বংস করা হয়। প্রথমে পর্যায়ে 1 মাসের পণ্যগুলো রাখার পর কর্তৃপক্ষ অর্থাৎ আমদানিকারককে নোটিশ দেওয়া হয় 15 দিনের জন্য। 15 দিনের পরে যদি আমদানিকারক সে পণ্যগুলো নিয়ে না যায় তাহলে যা কাস্টম কর্তৃপক্ষ সেগুলো নিলামে তোলার চেষ্টা করে। যদি নিলামেও যদি সেই পণ্যগুলো না যায় তাহলে পরবর্তীতে সেই পণ্যগুলো কিন্তু এরকম ধ্বংস করে দেওয়া হয়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন বড় বড় এক্সকাভেটর এবং রোলার দিয়ে কিন্তু সেই পণ্যগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, একেবারে থেতলে দেওয়া হচ্ছে। তবে সিটি কর্পোরেশন বলছে কোনো ধরনের পরিবেশ শুধু ক্ষতি না হয় মতো তারা কিন্তু উপরে একটি গর্ত করে সেখানে এগুলো ফুড়ে ফেলা হবে তারা জানাচ্ছেন। এবং কাস্টম কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, এখানে মোট 21 কন্টেইনার পণ্য রয়েছে, যেখানে 5,500 মেট্রিক টন। তবে আজকে 4 কন্টেইনারে এখানে ধ্বংস করা হচ্ছে এবং যেখানে 400 মেট্রিক টন পণ্য। এবং কাস্টম কর্তৃপক্ষ বলছে এর কারণে কিন্তু একদিকে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, শিপিং এজেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকারও কিন্তু রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে। এবং এই যে 5টার পর থেকে ধ্বংস করা শুরু হয়েছে, এখানে কিন্তু উৎসুক মানুষের ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা এলাকাবাসী আছে তারা কিন্তু এখানে আসলে ভিড় করছেন এই দৃশ্যটি দেখার জন্য। তবে যে সিটি কর্পোরেশন এবং যে কাস্টম কর্তৃপক্ষ সবাই মিলে কিন্তু ঐক্যবদ্ধভাবে কিন্তু এই ধ্বংসের কাজ কিন্তু করে যাচ্ছেন এবং সন্ধ্যা গড়িয়ে আসার পর কিন্তু সেখানে এখন সেই তাদের অভিযান কিন্তু বন্ধ করে দিতে। তো সবকিছু মিলিয়ে যেতে পারে কোটি টাকার যে ফল এবং যে আদা, রসুন সহ এগুলো ধ্বংস করা হচ্ছে। আগামীকাল আরো বেশ কিছু ধ্বংস করা হবে। সহকর্মী শফিকুল আলম যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের হালিশহর থেকে। 59 বছরে পদার্পণ করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাহাড়ের কোলে গড়ে ওঠা দেশের অন্যতম এই বিদ্যাপীঠ অনেক গুণীজনের জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শোভাযাত্রা সহ নানা আয়োজনে মেতে ওঠেন শিক্ষক শিক্ষার্থীরা। তবে জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সীমিত আয়োজনে উদযাপন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মেহরিন রিনি। পুরো ক্যাম্পাস সেজে উঠেছে আলোকসজ্জায়। বাদ্যের তালে আনন্দ শোভাযাত্রায় উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সবাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 59তম দিবস উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন। তবে জুলাই শহীদদের সম্মানে এবার থাকছে না কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন। কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন সহ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লবে বিশ্ববিদ্যালয়ের শহীদ 2 শিক্ষার্থী ও সারা দেশের শহীদদের জন্য দোয়া এবং নীরবতা পালন করা হয়। দিবসের বিশেষ আকর্ষণ সহজেই অ্যাপসের মাধ্যমে ফি লেনদেনে শিক্ষার্থীদের জন্য অনলাইন ব্যাংকিং সেবার উদ্বোধন। এ সময় নানা অসুবিধা ও দাবির কথা তুলে ধরেন ছাত্রছাত্রীরা। সবচেয়ে বেশি মনে পড়ছে যে জুলাই আগস্টের যে বিপ্লবে যে ছাত্র জনতা যারা শাহাদাত বরণ করেছে, এই সময়ে আমরা এমন কিছু চাই না যাতে করে যাদের শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি তাদের আত্মা কষ্ট পাক। শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে উচ্চ পর্যায়ে নিতে সবার সহযোগিতা চান উপাচার্য। আমরা বিশ্ববিদ্যালয়কে একটা সুস্থ, সন্ত্রাসমুক্ত এবং নৈরাজ্যিক অবস্থা থেকে শান্তি শৃঙ্খলার দিকে ফিরিয়ে আনতে চাই। পাহাড়ের কোলে গড়ে ওঠা আয়তনে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয় 1966 সালের 18 নভেম্বর। মেহরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। নতুন প্রশাসনের গণনির্বাসনের প্রতিশ্রুতি তাদের জীবনে অস্থিরতা তৈরি করছে। যুক্তরাষ্ট্রে প্রায় 1,30,00,000 অবৈধ অভিবাসী বসবাস করেন। এই অভিবাসীদের জীবনযাত্রা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। কৃষি, নির্মাণ শিল্প থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কাজ করে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের কঠোর অভিবাসন নীতি তাদের উপর চাপ সৃষ্টি করছে।
ট্রাম্পের গণবহিষ্কারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন পদ্ধতি বিবেচনা করা হচ্ছে, যা অভিবাসীদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। আইনি ব্যবস্থা, বাড়িতে ও কর্মক্ষেত্রে অভিযান, এমনকি সামরিক সহায়তার পরিকল্পনাও আলোচনায় রয়েছে। এতে করে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় এবং অর্থনৈতিক নিরাপত্তাহীনতা গভীর প্রভাব ফেলছে তাদের জীবনে। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে মিশ্র আইনি অবস্থার পরিবারের মধ্যে, যেখানে কেউ সুরক্ষিত আবার কেউ সুরক্ষাবিহীন। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করা এবং পরিবারকে একসঙ্গে রাখা এই অভিবাসীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যেসব পরিবারের শিশু যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে, তাদের জন্য পরিস্থিতি আরও জটিল হতে পারে। কঠোর নীতির মাঝেও অভিবাসন বিশেষজ্ঞরা আশা করছেন মানবাধিকার সংগঠনগুলো অভিবাসীদের পাশে দাঁড়াবে। এর পাশাপাশি অভিবাসীদের অবদানের স্বীকৃতি দিয়ে তাদের সুরক্ষার জন্য নতুন আলোচনার সম্ভাবনাও তৈরি হতে পারে। যদিও অভিবাসন নীতি নিয়ে অনেক মতামত রয়েছে, তবে এই কঠোর ব্যবস্থা অভিবাসীদের জীবনে স্থায়ী প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাদের জীবনেই নয়, যুক্তরাষ্ট্রের শ্রমবাজারেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলাদেশের প্রথম অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু। রাজধানীর একটি হাসপাতালে ৮১ বছর বয়সে মারা যান তিনি। কাল বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ডও। জাকারিয়া পিন্টু বাংলাদেশের ফুটবল সমর্থকদের হৃদয়ে চিরচেনা এক নাম। মাঠে তিনি শুধু প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতেই সিদ্ধহস্ত ছিলেন তা নয়, দেশের প্রয়োজনে মহান মুক্তিযুদ্ধে রেখেছেন অনবদ্য ভূমিকা। ফুটবল মাঠের অসাধারণ ডিফেন্ডার সেই পিন্টু এবার পাড়ি জমালেন অনন্ত লোকে। রোববার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে জাকারিয়া পিন্টুকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা দ্রুত অবনতি হয় তার। কিডনি জটিলতা বেড়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভিন্ন হাসপাতালে নেয়ার পরিকল্পনা ছিল পরিবারের, কিন্তু তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশের শীর্ষ ফুটবলাররা গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। ফুটবল দিয়ে দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্ব জনমত তৈরি করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। সেই দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। ক্লাব ফুটবলে জাকারিয়া পিন্টুর প্রিয় দল মোহামেডান। ৬০-৭০ দশকে খেলেছেন সাদা কালো জার্সিতে। মোহামেডানের সোনালী যুগে নেতৃত্বে ছিলেন পিন্টু। ফুটবল ছাড়ার পর মোহামেডান ক্লাব ও ফেডারেশনের নানা দায়িত্ব পালন করেছেন কৃতিত্বের সঙ্গে। কাজ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদেও। বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ তিনি চলে গেলেও বাঙালির হৃদয়ে জাকারিয়া পিন্টু অমলিন থাকবেন আজীবন। পারভিন আক্তার, সময় সংবাদ। অবশেষে ইতি টানলেন ইমরুল কায়েস। লঙ্গার ভার্সনকে বিদায় জানিয়ে আরও কিছুদিন চালিয়ে যেতে চান সাদা বলের ক্রিকেটে। ১৭ বছরের ক্যারিয়ারে সাকিবকে সেরা অধিনায়ক, তামিম সেরা ওপেনার আর হাতুরু সিংহেকে আখ্যায়িত করেছেন সেরা কোচ হিসেবে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৩৮ ম্যাচ খেলা ইমরুলকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটে বিদায় নেয়ার রীতি নেই বললেই চলে, সেখানে ব্যতিক্রম ইমরুল কায়েস। বিসিবিও ভিন্ন পথে হেঁটে বিদায়ী সংবর্ধনা জানালো বাঁহাতি ওপেনারকে। ক্যারিয়ারে চড়াই উতরাই থাকলেও দেশের ক্রিকেটে ইমরুলের অবদান অস্বীকারের সুযোগ নেই। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টাইগার ক্রিকেটের যেমন গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, তেমনি দেখেছেনও খুব কাছ থেকে। সেই দেখার চোখে শেষ বেলায় স্মৃতিচারণ ইমরুলের। ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলবো সাকিব আল হাসান। চান্দিকা হাতুরু সিং, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। ফার্স্ট ক্লাসে ১৩৮ ম্যাচ, প্রায় ৮,০০০ রান আর ২০ সেঞ্চুরি। লম্বা জার্নির ক্লান্তিটা নিজেই বুঝতে পারলেন। লঙ্গার ফরম্যাটে বিদায় জানিয়ে ইমরুল নিজের শেষটায় শতভাগ দিতে চান হোয়াইট বল ক্রিকেটে। আর ২২ গজের পথচলা থামলে কোচ হিসেবে নতুনভাবে টাইগার ক্রিকেটে ভূমিকা রাখার লক্ষ্য। আমি চাই যে আমি ক্রিকেট ছাড়ার পরে যেন ক্রিকেটের সাথে থাকতে এবং আরও বেটার
ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করা, আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করব। ইমরুল কায়েসকে সংবর্ধনা দিয়েছেন সতীর্থরাও। ওই হোম অফ ক্রিকেটে বাহাতি ওপেনারকে ঘোরানো হয় কাঁধে চাপিয়ে। অনারব্বর সংবর্ধনায় বিসিবিও কৃতজ্ঞতা জানালো এই ক্রিকেটারকে। অজস্র আক্ষেপ থাকলেও নিজেকে ভাগ্যবান তো ভাবতেই পারেন ইমরুল কায়েস। দেশের ক্রিকেটের যে অবস্থা, তাতে মাঠ থেকে সতীর্থদের ভালোবাসায় বিদায় নেয়ার সৌভাগ্যই বা কজনের হয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় আশাহত বিএনপি। সংস্কার দৃশ্যমান করার আহ্বান। ক্ষমতা এলে শহীদদের নামে হবে প্রতিষ্ঠান, বললেন তারেক রহমান। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।